সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর করে চ্যানেলের পক্ষ থেকে। আমি সৌম্য। আজকে দারুণ সুন্দর যে ইন্টারেস্টিং ভিডিওটা হয়েছে সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের উপরে, এবং এখানে যে সাবজেক্টটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা একটা ফ্যান্টাস্টিক সাবজেক্ট। আমাদের ক্লাস 8th ক্লাসের এটা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কাসা নিয়ে। বেসিক্যালি বন্ধু, যখন তুমি একটা একটা করে ফান্ডামেন্টালগুলো জেনে যাবে তখন ব্যাংকে ইন্ডাস্ট্রির টোটালটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে এবং তোমার পক্ষে ইনভেস্টমেন্ট করা খুব সোজা হবে। এই যে ভিডিওটা আজকে আছে, এই ভিডিওটা দেখার পরবর্তীকালে তোমার যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে শুধু একটা রেশিওতেই তুমি অনেকটা কিছু জানতে পেরে যাবে একটা ব্যাংক সম্পর্কে, এবং একটা ফেথ তৈরি হয়ে যাবে তোমার কোম্পানির ব্যাংকটা সম্পর্কে, স্টকটা সম্পর্কে, এবং সঙ্গে সঙ্গে তুমি তাতে ইনভেস্ট করতে পারবে, সেটা সেই সুবিধাটা হবে। তো সেই কারণে এই ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং সঙ্গে তোমার এই ভিডিওটা কমপ্লিট শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা শর্ট এবং পারফেক্টলি বলা হয়েছে। এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাতে ফার্স্ট ফরমোস্ট হচ্ছে আমরা যখন দেখে নিই ব্যাংকিং ইন্ডাস্ট্রি। ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে কীভাবে কাজ হয়, একদিকে থাকে জানি যে কোনো কোম্পানির ক্ষেত্রে থাকছে অ্যাসেটস এবং থাকছে লায়াবিলিটি সাইড। অ্যাসেট সাইড বলতে কী বোঝায়, ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট বলতে কী বোঝায়, নর্মালি আমরা অ্যাসেট কী বুঝি, যেরকম আমাদের প্ল্যান্ট, মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, কম্পিউটার, বিভিন্ন ধরনের জিনিসপত্র সব কিছুকে কিন্তু অ্যাসেট, ইনক্লুডিং ল্যান্ড, বিল্ডিং সব। এবারে যদি আমি ধরে নিই সেক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই অ্যাসেট, এগুলো ছাড়া আরও কিছু অ্যাসেট রয়েছে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে অ্যাসেটটাকে ব্যাংকের ক্ষেত্রে বলা হয় সেটাকে বলা হয় লোন। কারণ কি লোন? প্রথম হচ্ছে ব্যাংক যেরকম একদিক থেকে ব্যাংকের মেইন যে আয়টা হয় সেটা হয় কী থেকে, ব্যাংকের আয়টা হয় প্রথমত হচ্ছে একদিকে যেরকমভাবে ডিপোজিট করছো তোমরা ব্যাংকের কাছে, সে তখন ব্যাংকের কাছে একটা লাইবিলিটি। তার লাইবিলিটি হওয়ার মূল কারণটা হচ্ছে যে ব্যাংকে এই টাকাটা ফেরত দিতে হয়, সঙ্গে সুদও দিতে হয়। উল্টো দিকে ব্যাংকের কাছে অ্যাসেট কোনটা? অ্যাসেট হচ্ছে লোনটা। লোনটা কি? তার সঙ্গে সঙ্গে সেই লোন যেটা সে ধার দিচ্ছে সেই ধারের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ফেরত দিতে হয়। দেখা রয়েছে সেটা হচ্ছে এই যে লোনের ক্ষেত্রে কিন্তু যেরকম আমরা দেখে নিচ্ছি প্ল্যান্ট মেশিনারির ক্ষেত্রে বা ফার্নিচার, ফিক্সচার কিংবা ল্যান্ড, বিল্ডিং, এগুলো যেরকম সমস্তগুলো অ্যাসেট থাকছে, সেরকমভাবে কিন্তু লোনটা থেকে যখন সে একজন বড়োয়ার যখন সে লোনটা রিপেমেন্ট করছে তার সঙ্গে যে ইএমআইটা দিচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে ইনকাম হচ্ছে। আবার উল্টো দিকে যখন তুমি একটা ফিক্সড করছো তখন সেই দু ধরনের হয়, একটা হচ্ছে টার্ম ডিপোজিট আর একটা হচ্ছে নন টার্ম ডিপোজিট। এই যে টার্ম ডিপোজিট তুমি রাখছো, এর মধ্যে রাখছো ফিক্সড ডিপোজিট, ক্যাশ সার্টিফিকেট, এই যেগুলো রাখছো বা রেকারিং করছো, এমআইএস করছো, সেগুলো সমস্ত কিছু কিন্তু ব্যাংকে সুদ দিতে হচ্ছে ফেরত, এবং সেটা একটা সার্টেন টাইম পরে। এখানে টার্ম বলতে বোঝাচ্ছে কোনো ক্ষেত্রে 2 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য তুমি ফিক্সড করছো, এবং তারপরে 10 বছর পরে তোমাকে সুদ ফেরত দিতে হচ্ছে, বা প্রতি মাসে বা কোয়ার্টারলি তোমাকে টাকা ফেরত দিতে হচ্ছে, টার্ম। আর নন টার্ম বলতে যেরকম মনে করো তুমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছো, সেখানে কিছু টাকা তুমি জমা করে রেখেছো সেভিংস অ্যাকাউন্ট ক্ষেত্রে, অথবা যেখানে তুমি মনে করে রাখো কারেন্ট ক্ষেত্রে, সেখানেও কিন্তু যে টাকাটা কারেন্ট একটা অ্যাকাউন্ট খোলা হলো, একটা কোম্পানি কোনো একটা গিয়ে একটা অ্যাকাউন্ট খুললো ব্যাংকে গিয়ে, এবং সেখানে গিয়ে সেটাকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুললো। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাংকে কোনো ইন্টারেস্ট ব্যাংক দিচ্ছে না, সেটা হচ্ছে আর নন টার্ম ডিপোজিট। এবং সেভিংসের ক্ষেত্রে সেখানে সামান্য ইন্টারেস্ট দিচ্ছে, যেমন 3.5 বা 2.7 এরকম ধরনের ইন্টারেস্ট দিচ্ছে। তো এইগুলো ক্ষেত্রে কিন্তু এইগুলো সবই প্রিন্সিপাল অ্যামাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের একটা কন্ডিশন দাঁড়াচ্ছে, যে কোনো সময় কিন্তু টাকা তুলে নিতে পারছে সে, এটা একটা প্লাস পয়েন্ট। সেই সুবিধার জন্য কিন্তু এই টোটালটা কোন দিন কখন যে সে টাকা তুলে নেবে ব্যাংক জানে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাপারগুলো কিন্তু লায়াবিলিটি থাকছে ব্যাংকের পক্ষে। এছাড়া আমরা জানি ডাইরেক্ট এক্সপেন্সেস, যেমন ক্ষেত্রে আমরা দেখেছি পাচ্ছি ইলেকট্রিক লাইট খরচা হচ্ছে, এয়ার কন্ডিশন খরচা হচ্ছে, কম্পিউটার এক্সপেন্সেস খরচা হচ্ছে, সফটওয়্যার এক্সপেন্সেস হচ্ছে, সে খরচা হচ্ছে, এএমসি রয়েছে কিছু হার্ডওয়্যার এবং সফটওয়্যার লেভেলের, সেগুলো খরচা হচ্ছে, স্টেশনারি প্রিন্টিংয়ে খরচা হচ্ছে, রেন্ট অ্যান্ড ট্যাক্সের ওপর খরচা হচ্ছে। এই সমস্ত খরচাগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে এক্সপেন্স, এগুলো লায়াবিলিটিস, এগুলো কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। কিছু দাঁড়াচ্ছে প্রিপেড, কিছু দাঁড়াচ্ছে পরবর্তীকালে, কিছু দাঁড়াচ্ছে যেগুলোকে প্রতি মাসে দিয়ে যেতে হচ্ছে, আর কিছু দাঁড়াচ্ছে যেগুলো ফিক্সড দিতেই হবে। তো এই ধরনের খরচগুলো দাঁড়াচ্ছে। তো ব্যাংকের ক্ষেত্রে যখন দেখাচ্ছে, এই আমরা যেটা জানি সেটা হচ্ছে সমস্ত অ্যাসেট থেকে সমস্ত লায়াবিলিটিগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, যে অ্যামাউন্টটা দেয় সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয় নর্মালি ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রেও সেরকম কিন্তু দাঁড়ায়। ব্যাংকের ক্ষেত্রে এরপর দিয়ে তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেরকম মনে করে না ব্যাংকের ক্ষেত্রে 2 লক্ষ টাকা লোন দিয়েছে ব্যাংক, একটা এক্সাম্পল দিচ্ছি ছোটো করে। তো 2 লক্ষ টাকা লোন নিয়েছে এবং 5 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট 10%। তার মানে এখানে দাঁড়াচ্ছে হিসেব করলে 1 লক্ষ টাকা 5 বছর বাদে ব্যাংক পাবে। তো সেই হিসেব করে যদি ধরে নিয়ে যাওয়া যায়
এই মুহূর্তে তার লাইবিলিটির কী দেখাচ্ছে 3 লক্ষ টাকা ডিপোজিট করে রেখেছে এবং সেক্ষেত্রে 5 বছরের জন্য রয়েছে 2% রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে 30,000 টাকা ব্যাংকের ক্ষেত্রে লাইবিলিটি দাঁড়াচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে এখানে অ্যাসেট মাইনাস যদি আমি লাইবিলিটিকে করি, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 1 লক্ষ টাকা সে পাচ্ছে মাইনাস 30,000 টাকা তাকে সুদ বাবদ দিয়ে দিতে হচ্ছে, তার মানে 70,000 টাকা সে কিন্তু এই মুহূর্তে তার দাঁড়াচ্ছে ইনকাম। এই যে ইনকামটা বলা হয় এটাকে বলা হয় এনআইআই, নেট ইন্টারেস্ট ইনকাম। এনআইআই, এই নেট ইন্টারেস্ট ইনকামটা হচ্ছে ব্যাংকের এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংকের কতটা ইনকাম, এই ইনকামের উপর কিন্তু ব্যাংক তার এক্সপেন্সেসগুলো খরচ খরচাগুলো দিচ্ছে। এইভাবে আমরা বুঝতে পারবো এই সিচুয়েশনে কোনো একটা পার্টিকুলার ব্যাংক একটা ব্যাংকিং সেক্টরের মধ্যে খুব ভালো পজিশনে রয়েছে এবং সেখানে ইনভেস্ট করলে সেই ইনভেস্টেড অ্যামাউন্টটা আজ না হলেও 5 বছর 10 বছর পরে তোমাকে ভালো টাকা রিটার্ন দিতে পারে। তো সেটা বুঝতে গেলে প্রথম যে জিনিসটা দেখা সেটা হচ্ছে জেনে নেব টার্ম ডিপোজিট, ব্যাংকের লাইবিলিটি কোথায় কোথায় রয়েছে। যখন একটা ব্যাংক যখন ক্যাশ জোগাড় করে, তার নগদ টাকা জোগাড় বা লিকুইডিটি ব্যাংকের আসে, তখন দুরকমভাবে লিকুইডিটি হতে পারে। তুমি গিয়ে একটা ব্যাংকে গেলে গিয়ে ফিক্সড করলে এবং ফিক্সড করার পরে বললে আমি 7% রেট অফ ইন্টারেস্টে টাকাটা নেব। তাহলে 1 লক্ষ টাকা তুমি যখন ইনভেস্ট করছো সেখানে এবং 1টি বছর যদি ধরে নিই আমি সেক্ষেত্রে, তাহলে তুমি যখন 1 লক্ষ টাকা ইনভেস্ট করে নিচ্ছ সেখানে, সেটা মনে করো তুমি একটা এফডি করেছো, সেক্ষেত্রে যখন তুমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করছো এবং অ্যাট দ্য রেট অফ 7% রেটে, তখন তার মানে তুমি এখান থেকে পাচ্ছ 7,000 টাকা 1 বছর পরে তুমি পাচ্ছ 7%-এ। তাহলে এইটা হয়ে গেল ব্যাংকের ক্ষেত্রে লাইবিলিটি। উপরন্তু উল্টে যদি তুমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলে নাও এবং সেখানে যদি 1 লক্ষ টাকা রেখে দাও, তাহলে তুমি সেখানে পাচ্ছ 3% রেট অফ ইন্টারেস্ট। তার মানে 1 বছর পরে তুমি পাবে 3,000 টাকা সেভিংসে ইন্টারেস্ট পাবে। আবার তুমি যখন সেখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করো, সেখানে যদি 1 লক্ষ টাকা তুমি রেখে দাও, সেখানে 0% তোমাকে রিটার্ন দিচ্ছে, তার মানে তুমি হচ্ছে 0। এবারে তুমি এখানে দেখো হিসেবটা, যে যদি তুমি টার্ম ডিপোজিট হয় একটা ব্যাংক যদি কি তুমি ফিক্সড করো, সেক্ষেত্রে ব্যাংকের লাইবিলিটি দাঁড়াচ্ছে তোমাকে 7,000 টাকা দিতে হবে ব্যাংকে 1 বছর পরে। কিন্তু তুমি যদি সেটা না করে তুমি যদি এখানে 3,000 একটা সেভিংস অ্যাকাউন্ট শুধু খুলে 1 লক্ষ টাকা রেখে দাও, তাহলে তোমার সেক্ষেত্রে 3,000 টাকা তোমাকে ব্যাংকে দিতে হবে। তুমি আবার যদি সেটা না করে যদি তুমি কারেন্ট অ্যাকাউন্টে রেখে দাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ব্যাংকে কোনো সুদ দিতে হচ্ছে না। তাহলে এর মধ্যে তুমি বুঝতে পারছো একটা সহজ জিনিস, সেটা হচ্ছে চিপ কোনটা, মিনিমাম কস্ট ব্যাংকের ক্ষেত্রে কোনটা। ইয়েস, দ্যাট ইজ সেভিংস এবং কারেন্ট। এই দুটোর ক্ষেত্রে সবথেকে মিনিমাম কস্ট কিন্তু ব্যাংকে দিতে হচ্ছে। একটা জায়গায় দিতে হচ্ছে মাত্র 3,000 টাকা, একটা জায়গায় কোনো টাকাই দিতে হচ্ছে না। তাহলে এই যে মিনিমাম কস্ট যেখানে, সেখানে সমস্ত ব্যাংক সেখানেই ঝাঁপাবে এবং এই যে ঝাঁপানো হয় সেইখানেই হচ্ছে আসল কাজ এবং সেই পরিমাণটাকে ধরে নিয়ে এগোতে হয় একটা ব্যাংকের লিকুইডিটি কত আছে। যদি লিকুইডিটি একটা ব্যাংকের বেশি থাকে, যদি লিকুইডিটির ক্ষমতা বেশি থাকে ব্যাংকের, তাহলে সে ব্যাংক কী করতে পারছে, লোন সে বেশি করে ডিসবার্স করতে পারছে। ফলে এখানে যে সার্কেলটা তৈরি হয়ে যাচ্ছে, সার্কেলে যত বেশি পরিমাণে তোমার লিকুইডিটি তৈরি হচ্ছে, যত বেশি পরিমাণে তোমার সেভিংস আর কারেন্টের জন্য তোমার কাছে ক্যাশ পরিমাণ বেশি থাকছে, তত পরিমাণে কিন্তু লোন দিতে পারছো এবং যত তুমি লোন দিতে পারছো তোমার অ্যাসেটটা তত গুণ কিন্তু বাড়তে থাকছে। ফলে এখানে দেখা যাচ্ছে তত কিন্তু তুমি আস্তে আস্তে তোমার প্রফিটেবিলিটিটা আরও বহুগুণ বেড়ে যাচ্ছে। তো সেইখানের জন্য আমাদেরকে একটা হিসেব রাখতে হচ্ছে, সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে আমরা নেব সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাংকই চেষ্টা করে তার অ্যাকাউন্টে কাসা মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট এটা যেন সব থেকে বেশি হয়। এই যে টার্মটা খুব ছোট টার্ম, খুব সিম্পল টার্ম, কিন্তু এর মধ্যে প্রচুর ভ্যালুয়েবল জিনিস রয়েছে। সেটা হচ্ছে আমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু দেখে নিতে হচ্ছে। প্রত্যেকটা ব্যাংকই চেষ্টা করে কাসাটাকে বাড়ানোর জন্য। এটা বাড়ানোর জন্য কী প্রসেস ইউজ করে, তারা সবসময় ইউজ করে কি সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট থাকে, সেভিংসের ইন্টারেস্টটাকে ওরা কী করে বাড়িয়ে দেয়। এই সেভিংসের ইন্টারেস্টটা বেড়ে যাওয়ার কারণে বহু লোকই অ্যাট্রাক্ট হয়, সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সঙ্গে সমস্ত রুরাল এরিয়াতে গ্রামাঞ্চলে এরা স্প্রেড হয়ে যায় এবং সেইভাবে দারুণভাবে এরা কিন্তু কাজ করে। হচ্ছে যেখানে আমাদের কিন্তু মানে লিকুইডিটিটাকে মেনটেন করার জন্য আমাদের কিন্তু কাঁচা দরকার পড়ছে। তাহলে হচ্ছে মেনটেন করার জন্য আমাদের যে লিকুইডিটিটা রয়েছে, ডিমান্ড ডিপোজিট যত বেশি হবে তত কিন্তু আমরা এই যে ডিমান্ড ডিপোজিট কথার অর্থ হচ্ছে
এই ডিমান্ড ডিপোজিট যত বেশি হবে, ডিমান্ড ডিপোজিট মানে যে কোনো সময় সেভিংসে টাকা তুমি তুলে নিতে পারো, যে কোনো সময় তুমি কারেন্ট অ্যাকাউন্টে পুরো টাকা তুলে নিতে পারো। সেভিংসের একটা মিনিমাম ব্যালেন্সের ব্যাপার থাকে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে কোনো ব্যালেন্সের ব্যাপার নেই, জিরো ব্যালেন্স পর্যন্ত নিয়ে নিতে পারা যায়। সুতরাং এই ক্ষেত্রে এই ডিমান্ডটা থাকার কারণে একে বলা হয় ডিমান্ড টাইপের, ডিমান্ড ডিপোজিট বলা হয়। তো এটা যত বেশি হবে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লোন দেওয়ার ক্ষমতা তত গুণ বেরিয়ে যাবে। লোন দেওয়ার ক্ষমতা বাড়া মানে আলটিমেটলি ব্যাংকের আরও উন্নতি হবে। তো এবার আসা যাক যে ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। যখন আমরা কাসা ক্যালকুলেশন করে নেব তখন আমরা কি করব, টোটাল আমার কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তার একটা টোটাল যোগ করা হবে, যেটা আমরা করছি কাসা ডিপোজিটের মধ্যে, এবং সেটাকে ডিভাইড করছি কি দিয়ে, টোটাল আমার টার্ম ডিপোজিট এবং নন টার্ম ডিপোজিট টোটাল কত আছে। মানে এই যে টোটাল ডিপোজিট এর মধ্যে কিন্তু এফডি প্লাস সিসি, আরডি, এমআইএস প্লাস সেভিংস প্লাস কারেন্ট সমস্ত কিছুই কিন্তু টোটাল ডিপোজিটের মধ্যে রয়েছে। এই টোটাল যখন কাসাতে ডিপোজিট করছি ইন্টু 100 করে নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে আমার কিন্তু একটা পার্সেন্টেজ চলে আসছে। এই পার্সেন্টেজটা যত বেশি হবে ততই কিন্তু ভালো হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে এই সিচুয়েশন দাঁড়িয়ে আমরা দেখে নেব, দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশন রয়েছে সেখানে আমরা দেখব এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে কাসার পরিমাণ রয়েছে 39.6%। এবার আমরা যদি দেখে নিই স্টেট ব্যাংকের ক্ষেত্রে, সেখানে আমরা দেখব কাসার পরিমাণ রয়েছে 44.6%, ফ্যান্টাস্টিক রয়েছে। এবং আইসিআইসি ব্যাংকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 46%। এবং দেখে নিই কোটাক ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে 56%, 56.2%। তাহলে বুঝতে পারছো যে কোনটার ক্ষেত্রে কতখানি হচ্ছে। সবথেকে বেশি আমরা এখানে দেখছি কোটাক ব্যাংক, এবং এর পেছনে যে বিশাল কারণ রয়ে গেছে, 1 নম্বর হচ্ছে ফ্যান্টাস্টিক ম্যানেজমেন্ট, 2 নম্বর হচ্ছে এদের 2-4 দিনে কিন্তু এত বিশাল কাসা আসেনি, এদের কাসাটা এসছে বহুদিন ধরে। এবং একটা সময় ছিল এরা প্রচুর ফেসিলিটি দিয়েছে, বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছিল, এবং নট অনলি দ্যাট অ্যাপস নিয়ে এসেছিলো প্রথম দিকের অ্যাপস, এবং এর মাত্র শুধু নট অনলি দ্যাট গ্রাম যে প্রত্যন্ত অঞ্চলে এরা অ্যাকাউন্ট খোলানোর ব্যবস্থা করেছিল। এবং সমস্ত এত গুণ বাড়ানোর জন্য দেখা গিয়েছিল, এবং থাকার জন্য প্রচুর মানুষ ইন্টারেস্টেড হয়েছিল এখানে অ্যাকাউন্ট খুলতে। এবং অ্যাকাউন্ট খোলার একটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি যখনই সেভিংস অ্যাকাউন্ট বাড়িয়ে দিচ্ছি ইন্টারেস্ট রেটটা, সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর লোক এখানে অ্যাকাউন্টে টাকা জমা করা শুরু করে দেয়। এবং এফডির সমান যদি আমি সেভিংসে ইন্টারেস্ট দিই, তাহলে দেখব প্রচুর লোক কিন্তু সেভিংস অ্যাকাউন্ট টাকা শুরু করে। এবং পরবর্তীকালে যদি ইন্টারেস্টটা কমিয়েও দেওয়া হয়, তবুও কিন্তু দেখবো আমরা যে এরা কিন্তু টাকাটা রেখে দেয়, বা অনেকটা টাকাই রেখে দিচ্ছে বিশাল না রাখলেও। তো এই পরিমাণে রাখতে রাখতে এদের যে বিশাল যে অ্যামাউন্টটা হয়ে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি 56.2%। তার মানে হাউ এফিসিয়েন্টলি দে আর ম্যানেজিং। এবং নট অনলি এফিসিয়েন্টলি, এটার একটা বিরাট বড় বেস ক্রিয়েট করে নিচ্ছে ফর এ লোন ডিসবার্সমেন্টে। এদের কাছে লিকুইডিটি প্রচুর ক্যাশ থাকছে, এটা একটা ফ্যান্টাস্টিক। এইবার আমি একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, যেটা এদের কিন্তু কাসা প্রচুর ভালো রয়েছে। এবং দেখা গেছিলো আগে আমরা দেখেছিলাম অ্যারাউন্ড এদের পরিমাণ ছিল 8% কাসা ছিল, 8% কাসা ছিল। সেখান থেকে প্রেজেন্টলি এরা যেটা নিয়ে এসছে অ্যারাউন্ড চলে এসছে, সেটা হচ্ছে 46.5%, 46.5%-এ চলে এসছে। এবং এত বিশাল যে কাসা চলে এসছে এদের এখানে, হওয়ার কারণ হচ্ছে এটার 30শে জুন 2023-এর কথা নিয়ে বলছি, 46.5%। তো এই ডেটাটা এখানে আসার তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা 1 নাম্বার হচ্ছে ম্যানেজমেন্ট, মিস্টার বৈদ্যনাথন ফ্যান্টাস্টিক হতে কাজ শুরু করেছে। নাম্বার 2 রুরাল এরিয়াতে প্রচুর পরিমাণে স্প্রেড করছে। নাম্বার 3-তে চার্জেসগুলো যেগুলো ছিল, ডিফারেন্ট টাইপ অফ চার্জেসগুলোকে কমিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। 4th ওয়ান সেভিংসের ইন্টারেস্ট একটা হিউজ দিয়েছে। তো এইসব কারণের জন্য এদের কিন্তু একটা বিরাট বড় কাসার পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। তো এটা একটা কিন্তু ইন্টারেস্টিং। তো আজকে ইন্টারেস্টিং ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো সময় আমরা এই কাসার রেশিও দেখে ধরতে পারছি এটা ব্যাংকের কী সিচুয়েশন রয়েছে, এবং মোটামুটি এটা দেখেই ধরে নিতে পারছি একটা মোটামুটিভাবে যে এই সিচুয়েশনে ব্যাংকটার সবচেয়ে ভালো ফান্ড কোনটা রয়েছে, কোনটাতে ইনভেস্ট করলে তোমার টাকাটা ভালো সিচুয়েশন থাকতে পারে, সিকিওর থাকতে পারে। এবং আজকে এই ব্যাপারটা জানা হলো। তো এবারে ড্রব্যাকটা একটুখানি জেনে নেওয়া দরকার যে এর ড্রব্যাক কী হতে পারে। তো এই ড্রব্যাক বেসিক্যালি আনসার্টেনিটি। কাসায় আজকে টাকা রয়েছে, মানে যেরকম টার্ম ডিপোজিটের ক্ষেত্রে টাকা মানে 5 বছর তোমার টাকাটা যে রেখে দেবে, তার একটা মোটামুটি গ্যারান্টি থাকতে দিতে পারে। ফলে কোনো ব্যাংক বা তার ম্যানেজমেন্ট ধরতে পারে না যে এক্স্যাক্ট এই পরিমাণ কাসাটা থাকবে, এটা ভ্যারিয়েবল ওঠানামা করে। তো এনিহাও এইটা থেকে আজকে আমরা দারুণভাবে শিখতে পারলাম যে ইন্টারেস্টিং ভিডিওটা থেকে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কাসা রেশিওটা কী জিনিস, কাসা রেশিও কীভাবে ক্যালকুলেশন করা হয়, কাসা রেশিওর মাধ্যমে একটা ব্যাংকে আমরা টোটালি ধরে নিতে পারছি ব্যাংকটার সিচুয়েশন এখন কী রয়েছে এবং ইন ফিউচারে কোথায় কী দাঁড়ানোর সঙ্গে আমরা দেখে নিলাম নেট ইন্টারেস্ট ইনকাম কত শুরু হতে পারে। একটা জিনিস জানলাম, যত বেশি আমার কাসা থাকবে তত কী হবে, আমার তত লো কস্ট
কস্ট অফ ফান্ড যেটাকে বলা হয় সেটা তত কমতে থাকবে। এবার কস্ট অফ ফান্ড বলতে কী বোঝায়? কস্ট অফ ফান্ড বলতে বোঝায় এই যে আমরা টাকাগুলো জোগাড় করছি তার জন্য আমাদেরকে কী করতে হচ্ছে? ইন্টারেস্ট দিতে হচ্ছে। এই ইন্টারেস্টটা টার্ম ডিপোজিট ক্ষেত্রে 7-8% দিতে হয়, সেখানে কস্ট অফ ফান্ডটা কিন্তু কম দিতে হচ্ছে 3%, অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলে রাখলে 0%। তো এইখানে কস্ট অফ ফান্ড কিন্তু এখানে খুব কমে যায়। যত কাসা বাড়বে, যত হায়ার হতে থাকে তত কিন্তু কস্ট অফ ফান্ড কমতে থাকছে। তো এই সমস্তগুলো সুবিধাগুলো আমরা দেখে নিতে পারছি। শুধু অ্যাট এ গ্লান্স আমরা কিন্তু দেখে একটা ব্যাংকের সম্পর্কে দারুণ সুন্দর আইডিয়া করতে পারি। তো আজকের মতো এখানে শেষ হলো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।